বৃহস্পতিবার শুক্রবার যে এই যে ফ্রি টাইমটা মানে আমার ভাইটার সাথে ওই যে ভিডিও যে করতো তার সাথে আমি টাইম স্পেন্ড করা মানে সময় কাটানোর জন্য আমার ভিডিও ছবি তোলার কাজটা ভালো লাগে এটা শিখার জন্য তার সাথে আমি যেতাম। যাওয়ার পরে আস্তে আস্তে কাজ করতে করতে আমি একটা এক্সপিরিয়েন্স নিয়ে নিই, আমি শিখে যাই। শিখার পরে আমাকে একা একা পাঠানো হয়। বাসা থেকে প্রথমে বলতো যে যাওয়ার কি দরকার, তো টাকার কি প্রয়োজন, কি কারণে যাবি। সব থেকে খারাপ লাগতো যখন আমাকে মানুষ বলতো যে ভিডিও ম্যান 50 টাকা দিনে কাজ করে, এটা করে তুই জীবনে কি করতে পারবি। ফার্স্ট আমার সিনেমাটোগ্রাফি থেকে আমি আবার তখন শুরু করি যে আপনার আমি কিন্তু ছোট থেকে আমার কুকুর বিড়াল গরু ছাগল এগুলোর প্রতি আমার একটা দুর্বলতা ছিল, পশু পাখির প্রতি। আমি কিন্তু প্রাণী মানে পশু পাখি প্রেমী। ছোট থেকে অনেক ডগ কিনে নিয়ে আসতাম, পুষতাম। দেশি ডগগুলো আবার বাসায় আনা চিল্লাচিলি করতো, তখন এটা ছেড়ে দিতাম, বা বাসায় রাগারাগি করতো, পাশের বাড়ির মানুষজন চিল্লাচিলি করতো যে এরকম কেন চিল্লাচিলি করতেছে। তখন ছোট ছিলাম, ক্লাস 2, 3, 4, 5-এ পড়তাম। সেই সময় তো সেইভাবে বোঝানো সম্ভব ছিল না। মানে আমার দেশি বিড়াল ছিল একটা বিড়াল বাসছিল, পুষি নাম ছিল, 11 বছর। আর একটা বিড়াল ছিল আমার 13 বছর। এই দুইটা আমার লাইফের বড় একটা ঘটনা। তো এগুলো নিয়ে আমি তখন আর কি পশু পাখি নিয়ে কাজ করার পর থেকে তখন আমি বিভিন্ন বাহিরের ডগ বিড়াল পশু পাখি এগুলোকে নিয়ে মানে অসুস্থ থেকে সুস্থ করার চেষ্টা করি। পরে দেখি যে আমার একটা পশু পাখির প্রতি ভালোবাসা চলে আসছে। তারপরে আমার বিয়ে হয়, তখন আমি কিন্তু ফটোগ্রাফিতে ইনভলভ। তখন আমার একটা স্টুডিও ছিল, স্টুডিও ক্যামেরা ক্লাব। সেই সময় আমি একটা ডগ নিই, আমার একটা বন্ধুর কাছ থেকে একটা ডগ নিই। সেই ডগটাকে নিয়ে আসি, খুব পরিত্যক্ত অবস্থায় ছিল সেই ডগটা, একটা ছাদের উপরে ডগটা ছিল, মানে খুবই নোংরা, মানে সে ঠিকমতো যত্ন করতে পারতো না। সেও একজন চাকরিজীবী বিজনেসম্যান, যার কারণে সে সেটা যত্ন করতে পারতো না। সেটাকে তখন আমি নিয়ে আসি, নিয়ে আসার পরে আমার ওয়াইফকে গিফট করি। সেই থেকে আমার ডগের মানে সূচনা শুরু। তারপরে আমি আরেকটা ডগ নিয়ে আসি, জার্মান শেপার্ড। সেটা আমি নিয়ে আসি, আমার ডগ অনেক ভালো লাগে যার কারণে নিয়ে আসি। নিয়ে আসার পরে একজন বলে যে ভাই আমি একটা ডগ বেচবো, এটা রাখতে পারতেছি না, আমি ডগগুলো সেল করে দিব, আপনি নিবেন নাকি। তো সেই ডগটাকে আমি নিয়ে আসি, নিয়ে আসার পরে আমার কাছে কিছুদিন রাখি। রাখার পরে সেই ডগটার ওখানে ছেলে ডগ ছিল, জোড়া ছিল আর কি। আমি শুধু মেয়েটা নিয়ে আসি, আমার কাছে পয়সা তখন কম ছিল। নিয়ে আসার পরে তখন দেখি যে সেই ডগটা, আমি যেহেতু মেয়ে ডগটা নিয়ে আসছি, আমার তখন ছেলে ডগ দরকার। তা আমি আমাদের দিনাজপুর সিটি পার্ক এখানটা আছে নাম করা, সেখানে নিয়ে যাই তার একটা ছেলে ডগ, কিন্তু মিটিং আর করে না। তারপর আরেক জায়গায় নিয়ে যাই, সেখানেও মিটিং হয় না। তো আমি মিটিং না করলে ডগটার বাচ্চা পাবো কেমন করে, মানে এটা আমার সূচনাতে আর কি। তো তখন কিছুদিন পরেই দেখি যে আমার এই ডগটা আল্লাহর রহমতে 7টা বাচ্চা প্রসব করে। তো 7টা বাচ্চা হয়েছে, তখন তো আমি খুব খুশি। আর সবগুলো বাচ্চা অনেক সুন্দর এবং খুব ফুটফুটে। তো এই বাচ্চাগুলো আমি আবার যখনই 1-1.5 মাস হয়, বিভিন্ন জায়গা থেকে ডাক আসে যে আমার বাচ্চাগুলো তারা কিনবে। তো আমি বিভিন্ন দামে সেল করি, কোনোটা 30,000, কোনোটা 20,000, 40,000, এইভাবে করে আমি এগুলো সেল করি। করার পরে আমি একটা ভালো একটা অ্যামাউন্ট পাই। তো যখন আমি দেখি যে একটা ভালো একটা অ্যামাউন্ট পাওয়া গেল, বা আমি এটা থেকে মোটামুটি একটা ভালো একটা পয়সা পাইলাম, তখন আমি চিন্তা করি যে এটাকে নিয়ে একটু সামনে যদি আগানো যায়, অজান্তে এটা সব থেকে বাণিজ্যে রূপান্তরিত হয়ে যায়। তখন আমি চিন্তা করি যে আরো কিছু ব্রিড নিয়ে আসি, যেহেতু আমার পশু পাখির প্রতি ভালোবাসাটা অনেক বেশি। নিয়ে আসার পরে তখন আমি দেখি যে এগুলো ডগ তো আবার সব জায়গায় পাওয়া যায় না। আর্মির অফিসারের কাছ থেকে বা ইন্ডিয়া থেকে কিছু ডগ নিয়ে আসছি, বা বিভিন্ন সাইট থেকে নিয়ে আসছি। নিয়ে আসার পরে আমার একটা সময় চলে আসে, 19 সাল, 20 সালটা এবং 21 সালটা খুব করোনার উপর দিয়ে গেছে। সেই সময় আমি শুধু ফিশিং ফাইটার মানে মাছ মারার প্রোডাক্ট বেচেই কিন্তু আমার পশু পাখি এবং আমার ফ্যামিলি সুন্দরভাবে পরিচালনা করার চেষ্টা করছি। এভাবে করতে করতে তখন আমার ফিশিং ফাইটার যে প্রতিষ্ঠানটা, এটাও আল্লাহর রহমতে এবং সকলের দোয়ায় অনেক বড় একটা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে যায়। এখন বর্তমানে আমার সারা বাংলাদেশে এবং দেশের বাহির থেকেও আমার কিন্তু সেল করি, বা ডাক আসে আর কি, বা ফোন করে। নেপাল, ভুটান, ইন্ডিয়া, মালয়েশিয়া, যারা বাংলাদেশের নাগরিক বাইরের দেশে থাকে তারা আমাকে ফোন দেয়, দিয়ে প্রোডাক্টগুলো নেয়। আমাকে নিজেকে এখানে দেখে আবার খুব ভালো লাগে। আবার আমার পরিশ্রমটা কিন্তু অনেক বেশিও হয়ে যায়। আমি কিন্তু আমার যদিও ছেলে পেলে আছে, বড় ভাই আছে, সবাই কাজ করে, আমি তারপরেও আমার পশু পাখিগুলোকে সব থেকে বেশি নিজের থেকে আমি ভালোবাসার চেষ্টা করি। যেমন আমি কিন্তু এই যে আজকে যে কথা বলতেছি, আমি কিন্তু 2 দিন ধরে ঘুমাইনি, মানে 2 রাত ঘুমাইনি। আমার এই যে একটা ডগের বাচ্চা হয়েছে, সেইটার পিছনে আমি অনেক সময় দিচ্ছি। এবং আমার অন্য যে পশু পাখিগুলো আছে, তারপর আরেকটা নতুন খামার করতেছি, এই যে আমার বড় ভাই নাসির ভাই, ওনার সাথে ওই খামারেও আমি মাঝে মাঝে রাত 12টা 1টা পর্যন্ত রাতে ফ্রি হই, তখন যাই সময় দিই। এবং আমার যে পাশাপাশি আমার ছাগল আছে বিভিন্ন জাতের। আমার এই খামারে ঢুকলে আপনারা গৃহপালিত সবকিছুই পাবেন। যেমন আমার এখানে কুকুর আছে, বিড়াল আছে, গরু আছে, ছাগল আছে, হাঁস আছে, মুরগি আছে, তিতির পাখি আছে, খরগোশ আছে। এবং কি আমি এর সাথে আস্তে আস্তে করে আরো বেশ কিছু জিনিস এখানে আনার চিন্তা ভাবনা করছি। যেমন আমার নামে হরিণ, উট পাখি, ময়ূর, এই ধরনের, তারপর আপনার ইমু পাখি, এরকম বেশ কিছু কালেকশন আমার নেওয়ার চিন্তা ভাবনা আছে। হ্যাঁ, এটা একটা বড় কথা যে আমি যদি সেদিন যদি সেই চাকরিটাকে যদি ছাড়ে দিয়ে না
চলে আসতাম, তাহলে কিন্তু আমার হয়তো বা 30,000 থেকে 50,000 টাকা করে হয়তো বা স্যালারি আসতো, বা 60,000 বা 1 লাখ ধরলাম। কিন্তু আমার বর্তমান যে আমার এই যে খামার বা প্রত্যেকটা বিজনেসে আমার পার ডে খরচ 15 থেকে 20,000 টাকা পার ডে আমার খরচ হয়। আমার গরু, ছাগল, কুকুর, বিড়াল, আমার কিন্তু যে এখানে যে বিদেশি কুকুর আছে, বড় ডগগুলোর পিছনে আমার খরচ হয় পার ডে 200 টাকা করে, ছোটগুলোর পিছনে খরচ হয় 100 টাকা করে। জিরো থেকে আজকে হিরো হয়েছে আর কি। তো আসলে আমার গল্পটা সামথিং ডিফারেন্ট। জিরো থেকে হিরো অ্যাকচুয়ালি আমি শূন্য হাতে শুরু করছিলাম, আমার শুধু এই হাতের যে 10টা আঙ্গুল এটা দিয়ে।